নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বনফুলের লেখা গল্প অদ্বিতীয়া। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে গল্প শুনে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প অদ্বিতীয়া। বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা বাড়াইতেছেন এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে 2বার যমজ হয়। এবংবিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না, কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেককাল স্বর্গী হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্সক্লামশিয়া হইয়া দিদি 3-4 ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। চেজদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করিবে বল ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলে মেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাঁজা মানুষ, আমার কোনো অসুবিধা হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপালগুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন, সুতরাং ছুটি মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুরবাসিনী শ্যালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জল্যমান সংসারে স্বামী, ছেলেপুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিত নয়। আমার কথা শোনো, তুমি আবার বিয়ে করো। এখানে একটি বেশ ডাগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমারও নিশ্চয়ই পছন্দ হবে। ইত্যকার নানারূপ কথা। 7 দিন ভাবিয়া, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেও অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসে নেই। সে আপনার চালে ঠিক চলছে, চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও কুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলেষু কদাচন দেশের লোক। আর তোমরাও যখন বলছো, তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টাই করা যাক। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ,
তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরে বিবাহ। রেজদি বুদ্ধিমতী, লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বড়দির কাছে পাঠিয়ে দিলাম। বাপের বিয়ে যে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকে ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম। একাই। এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া গোঁফটা কামাইয়া ফেলিলাম। একে এই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা একঝুড়ি গোঁফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন যেন বাধো বাধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর ওই অবগুণ্ঠিতা চিলিপড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল। আজ আবার আর একজন আসিয়াছে, ইহার কিডনি কেমন কে জানে। নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বারবার মনে পড়ে। ছেলেগুলো না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে? এ মেয়েটি বেশ বড়সড় দেখিতেছে, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মার যদি ঘৃণামি। যন্ত্রচালিতবৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। শেষদি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক। আপাদমস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। শেষদি লোক জমিতে দেন নাই। তাছাড়া এ দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায়। মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। শেষদির বাড়িতেই বিবাহ, বলিতে গেলে শেষদিই কন্যাকর্তা। সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলশয্যার রাতে। বুকে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার 6টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, শেষ দিনই জিত হলো। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে শেষ দিকে বলেছিলাম যে আমি মরে গেলে ওর ভারী কষ্ট হবে। শেষদি বললে, আত্মীয় হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম, কোনো নয়। তারপর বাজি রেখে শেষদি আর বিনোদে মিলে এই ষড়যন্ত্র। আমিও শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধ্যাবেলা এসেছি। এসে দেখি শেষদিরই জিত। পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষদি বাজি জিতেছে। 100 টাকা দাও। ছি ছি, কি তোমরা অমনি কোপটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকাইয়া দিয়েছি। এখন কোপটা উঠলে যে বাঁচি। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।